আলাপচারিতায় আমাদের আজকের গল্প চক দিঘির বাবুরা। রচনা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। সেকালে চক দিঘির বাবুদের রমরমা ছিল খুব। সে আমলও আর নেই, সেই বাবুরাও নেই। যেমন সেই গঙ্গা আছে, যমুনা আছে, নর্মদা, সিন্ধু, অথচ আগের সেই মানুষ নেই। সেই দিল্লি আছে, আগ্রা আছে, লালকেল্লা, তাজমহল আছে, কিন্তু সেই বাদশা নেই। তেমনই চক দিঘিও আছে, চকদিঘির শূন্য প্রাসাদও আছে, অথচ খেয়ালি বাবুরা নেই। খেয়ালি বাবু, হ্যাঁ, চকদিঘির বাবুরা ছিলেন সত্যিই খেয়ালি বাবু। দারুণ মেজাজি লোক সব। ডাক সাইটে জমিদার, দরজায় হাতি বাঁধা থাকত। সুবিশাল প্রাসাদে বাবুরা থাকতেন। তখন এদেশে ব্রিটিশের রাজত্ব। বাবুদেরও পালাবদল হতো, কেননা এক পুরুষের বাবু তো নয়। তা সেই বাবুদের কেউ ছিলেন ধর্মভীরু, কেউ ছিলেন অত্যাচারী, কেউ অতিশয় রাগী, কেউ বা খামখেয়ালি। তাদের সুনাম দুর্নাম সবই ছিল। কিন্তু এদেশে মানুষের অবদানের কথা মানুষ ভুলে যায়, অথচ তাদের অন্যায়ের কথা, অত্যাচারের কথা সযত্ন মনে রাখে মানুষ। তাই এই সব কাহিনী লোকমুখে গল্প কথায় ঘুরে ফেরে। আর সত্যি কথা বলতে কি, বাবুদের কীর্তিকলাপ যদি ভালোই মন্দে মিলিয়ে না হতো, তাহলে তো গল্পেরই জন্ম হতো না। কেননা বাবুরা ওইসব খেয়ালিপনা করে গেছেন বলেই না এই গল্প আজ লিখতে বসেছি। এতে আর কিছু হোক না হোক, সেকালের সুখী, ভোগী, ধনী ও বিলাসী মানুষের মন মর্জি সম্বন্ধে একটা ধারণা তো হবে। বাবুদের রাজপ্রাসাদ আজও দেখবার মতো। পুকুর, বাগান, হাতিশাল, কি না ছিল বাবুদের। ঝি, চাকর, লেঠেল, দারোয়ান, পাইক, বরকন্দাজ, কি না ছিল। আর বাবুদের দিমাগও ছিল তেমনই। ভিনদেশি কোনো পথচারী পথ চলতে হঠাৎ বাবুর নজরে পড়ে গেল। বাবু ডাকলেন, এই কে আছিস? অমনি ইয়া তাগড়া চেহারা নিয়ে বাবুর লোকজন ছুটে এলো। আদেশ করুন বাবু। আরে ধরে নিয়ে তো লোকটাকে। বাবুর লোক তো, তা যা তা লোক নয়, ডাকাতের মতন চেহারা এক একজনের। ছুটে গিয়ে ধরে নিয়ে এলো লোকটাকে। দোতলার বারান্দা থেকে বাবু হুকুম দিলেন, ওই জিজ্ঞেস কর তো কোথায় বাড়ি ওর। লোকটা ভয়ে ভয়ে বলল, হ্যাঁ গে পলাশন। ওই কোন জেলা? হ্যাঁ গে বর্ধমান। এখানে কোথায় যাবি? বিদ্যাপতিপুর। তা আমার বুক ফুলিয়ে মাথা উঁচু করে যাচ্ছিস কেন? লোকটি আমতা আমতা করে বলল, কি করে যাব তাহলে? বাবুর লোকেরা বলল, কি করে যাবি? এই প্রাসাদ যেখান থেকে নজরে পড়বে সেখান থেকে মাথা হেঁট করে যাবি, আর এই ফটকের সামনে এসে বাবুদের উদ্দেশ্যে প্রণাম করবি, তারপর যাবি, মনে থাকবে। ভিনদেশি লোকটা তখন পালাতে পারলে তো বাঁচে। এবার থেকে তাই করবো মশাইরা, বলে কোনো রকমে পালিয়ে বাঁচল। আর একবার এক নতুন জামাই এসেছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির লোকেরা এখানকার বাবুদের মেজাজের কথা বলে দিতে ভুলে গেছে জামাইকে। জামাই বাবাজি কলকাতা শহরের ছেলে, উল্টিয়ে চুল আঁচড়ে দিব্যি শীষ দিতে দিতে চক দিঘির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আর যায় কথা, বাবুর নজরে পড়ে গেল। এই কেউ ধরে নিয়ে তো বেড়াকে। বাবুর লোকেদের তো ধরে আনতে বললে বেঁধে আনে, কাজী মারতে মারতে নিয়ে এলো তারা। তারপর ওপর থেকে হুকুম এলো, ওকে বারণ করে দে তো, আর কখনো যেন উল্টি চুল আঁচড়ে গ্রামে না ঢোকে। বেটা আবার শীষ টানছে, দে বেটা চুলগুলো কেটে দে। জামাই বাবাজি তো কান্নাকাটি শুরু করে দিল। আরে দেখুন, আমি নতুন লোক, না জেনে অন্যায় করে ফেলেছি, আমাকে এবারের মতো ছেড়ে দিন। আর কখনো শীষ দিয়া দূরের কথা, এই গ্রামে আমি আর আসবো না। দয়া করে আমার চুল কাটবেন না, তাহলে নতুন জামাই আমি শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারবো না। কিন্তু তা বললে কি হয়, সে তো জেসে বাবু নয়, এ হলো চক দিঘির বাবু। জামাই বাবাজির অবস্থা দেখে বাবু মশাই হেসে বললেন, তো এত করে বলছো যখন, তো তোমার কথাও থাক আর আমার কথাও থাক। আরে এক কাজ কর, সব চুল না কেটে বরং মাথার অর্ধেক কামিয়ে ঘোল ঢেলে ছেড়ে দে। আদের সঙ্গে সঙ্গে প্রতিপালিত হলো। অর্ধেক মাথা কামিয়ে ঘোল ঢেলে ছেড়ে দেওয়া হলো জামাই বাবাজিকে। জামাইবাবু আর শ্বশুর বাড়িতে নয়, লজ্জা থাকতে কোনো রকমে মাঠে মাঠে পালিয়ে একেবারে কলকাতায়। তা সেবার কলকাতা থেকে এক নাম করা যাত্রার দল যাচ্ছিল এই পথ দিয়ে। 2-3টি গরুর গাড়ি বোঝাই করে যাত্রার দল যাচ্ছিল। দোতলার বারান্দায় বসে যাত্রা দলের সেই গরুর গাড়ি দেখতে পেলেন বাবু মশাই। সঙ্গে সঙ্গে হুকুম, এই দেখ তো করা যায়, ধরে নিয়ে এখানে। বাবুর লোকজন তো হই হই রই রই করে ছুটল। আরে ধর 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 ধর।
পুরো দলটাকে ধরে আনলো তারা। বাবু বললেন, এই বলতে যাচ্ছ কোথা তোমরা? অধিকারী মশাই হাত জোড়ে বললেন, একে বাবু, এই হরিদাসপুরে যাচ্ছিলাম আমরা গাওনা গাইতে। গাওনা কবে আছে? আজই রাত্রে। কি করে গাইবে? আয় তো, আবার এখানে বলা তোমাদের। সে কি, না না, তা হয় না বাবু, সেখানকার মানুষজন সব আশা করে বসে আছে, আমাদের এখানে আটকে থাকলে চলে। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, ওখানকার পালা শেষ করি আপনার এখানে গান করে যাব, আমাদের যেতে দিন। বাবু হুকুম দিলেন, এই লোকটাকে উচিত শিক্ষা দিয়ে যেতে তো, ওকে জানিয়ে দে ও কার সামনে দাঁড়িয়ে কথা বলছে। সঙ্গে সঙ্গে বাবুর লোকের হাতের মাসল ফুলিয়ে গেল। অধিকারী মশাই গতিক সুবিধা নয় বুঝে বললেন, থাক থাক বাবা থাক, ওসবের দরকার নাই, ওসব আমি পছন্দ করি না। আপনি বাঁচলে বাপের নাম, আয় আমরা সারা রাত এইখানে যাত্রা গান করব। হ্যাঁ, এইবার পথে শুভসাধন। এই গ্রামে একবার যখন ঢুকে পড়েছ, তখন আমি না ছাড়লে তোমাদের বেরোনোর পথ আর নাই। অধিকারী মশাই তো করতে করতে চকদিঘির অতিথিশালায় দলবল সমেত গুছিয়ে বসলেন। মনে মনে বললেন, কপালের ভিড় আর কাকে বলে। এদিকে হঠাৎ উৎসবের শুরুতে সারা চকদিঘিতে তো আনন্দের বন্যা বয়ে গেল। সাজ সাজ রব পড়ে গেল চারিদিকে। দূর দূর গ্রাম থেকে খবর পেয়ে লোক আসতে লাগলো যাত্রা শুনতে। সেকালের গ্রামে ঘরের প্রথা অনুযায়ী রাত 10টার পর যাত্রা আরম্ভ হলো। হেজাকের আলোর নিচে যাত্রার আসরে আরাম কেদারা হেলান দিয়ে বাবুমশাই এসে বসলেন। মেয়েরা চিকের আড়াল থেকে যাত্রা শুনতে লাগলো। আরম্ভ হলো যাত্রা। এই মরশুমের নতুন পৌরাণিক পালা, দ্রৌপদীর বস্ত্রহরণ। বেশ কিছুক্ষণ হওয়ার পরে দারুণ জমে উঠেছে। তেমন সময় বাবু হঠাৎ রেগে ধমক দিয়ে বললেন, হয় বন্ধ কর, বন্ধ করে যাত্রা। নটরটিটা সব থেমে গেল। দর্শকরাও চুপ। কি থেকে কি হয়ে গেল কে জানে। অধিকারী মশাই দুহাত কচলাতে কচলাতে ছুটে এলেন। আগে বাবু মশাই, আপনার আদেশেই তো সব কিছু হচ্ছিল, তবে হঠাৎ যাত্রা বন্ধ হবে কেন? বাবু মশাই দ্রৌপদীর দিকে আঙুল তুলে বললেন, হয় ওটাকে? কেন দ্রৌপদী? তখনকার দিনে যাত্রার দলের ছেলেরা মেয়ে সাজত। দ্রৌপদী, ওকে আজ ভর সন্ধ্যাবেলা আমি পুকুর পাড়ে বসে লুকিয়ে বিড়ি খেতে দেখেছি। আমার চোখে চোখ পড়তেই বিড়ি ফেলে দিয়ে মাথা হেঁট করে পালালো বলে কিছু বলিনি তখন ওকে। তা আগে আপনি বলেন তো, এখন এসে আপনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে ও? তাতে লাভ কি? যাকে আমি নিজের চোখে বিড়ি টানতে দেখেছি সে এখন দ্রৌপদী সেজে আসন মাতাবে? এ হতে পারে না। হয় লোকটাকে বসিয়ে দিয়ে অন্য কাউকে দ্রৌপদী সাজাও, নয়তো এ পালা বন্ধ করে অন্য পালা করো। তা কি করে হয় বাবু? ওকে বসিয়ে দিলে অন্য কেউ তো ওর পাঠ করতে পারবে না। তাছাড়া আমাদের দলে ওই একটি লোকই মেয়ে আছে। আর অন্য পালার কথা বলছেন, সে পালা জুড়তে গেলেও তো রাত কাবার হয়ে যাবে, কেননা এই সব সাজ পোশাক বদলাতে সময় নেবে অনেক। এটা হলো পৌরাণিক, সেটা ঐতিহাসিক। আরে হোক না রাত কবার, আজ না হয় কাল হবে, ক্ষতি কি? তবে এ পালা চলবে না। সে রাতে যাত্রা হলো না। অধিকারীদের রেগে মেগে সকলের সামনে দ্রৌপদীর গালে ঠাস ঠাস করে চড়াতে লাগলেন। বিড়ি খাবার জায়গা পায়নি শত ছাড়া, দিল্লিতে সব বন্ধ করে বাবুর পায়ে ধরে ক্ষমাটা শিগগির। দ্রৌপদী বেচারি আর কি করে, কোন রকমে বাবুর পায়ে ধরে ক্ষমা চেয়ে গিন রুমে গিয়ে পালিয়ে মারি। হ্যাঁ বাবু, ক্ষমা করে দিন, আর হবে না। পরদিন আবার ওই রাত করি যাত্রা রাষ্ট্র বসলো। আবার সেই আলো ঝলমলে আসলে লোকের ভিড়, কনসার্টের বাজনা। যত সময় যাত্রাও আরম্ভ হলো। আজকের পালা ঐতিহাসিক, নবাব সিরাজউদ্দৌলা। আজও যাত্রা যখন দারুণ জমে উঠেছে, তেমন সময় গন্ডগোল। রাজ পোশাক পরিহিত সিরাজউদ্দৌলা আসরে যেই না এসেছে, আমি সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলা। অমনি লাফিয়ে উঠলেন বাবু মশাই, এই জুতো মার বেটাকে, জুতো মার, থাম বলছি। সিরাজউদ্দৌলার বুক ঢিপ ঢিপ করে উঠল। আরে কেন বাবু মশাই, আমি তো লুকিয়ে বিড়ি টিড়ি খাইনি। তোর বিড়ি খাওয়ার নিকুচি করেছে। আমি নিজে এখানে বসে থাকতে তুই কি নবাব হবি রে? সুবে বাংলার নবাব যদি কেউ হয় শুধু আমি, আমার চেয়ে বড় তোর লড়ার কেউ নেই। অধিকারী মশাই ছুটে এসে বলেন, ওর কথায় কিছু মনে করবেন না বাবু মশাই, ও তো নিজের কথা বলছে না, ও যাত্রার মুখস্থ বলি আওড়াচ্ছে, না হলে ও হচ্ছে গিয়ে আপনার দাসানুদাস। আরে সেই জন্যই তো বলছি ওকে সাবধান করে দাও। বারবার ও যেন আমার সামনে দাঁড়িয়ে নিজেকে নবাব বলে জাহির না করে। জুতোর তলার লোক জুতোর তলায় থাকুক, ওই কথাটা বাদ দিয়ে অন্য কথা বলুক। অধিকারী মশাই হাত জোড় করে বললেন,
তা বললে যাত্রা জমবে কেন বাবু? সব গোলমাল হয়ে যাবে। আমি বই এনে দেখাচ্ছি আপনাকে, বইতে যা লেখা আছে তাইও বলছে। আর নিয়ে এসো বই, আমি দেখবো। অধিকারী তখন যাত্রার বই এনে দেখালেন বাবুমশাইকে। বাবুমশাই সব দেখে শুনে বললেন, ঠিক আছে দাদা, আমার সামনে দাঁড়িয়ে একজন যাত্রাওয়ালা বারবার নিজেকে বাংলার নবাব বলে জাহির করে আমার প্রজাদের মন জয় করবে হবে না, ওকে দেখাতে হবে ও যা সেজেছে তাও নয়। কি দেখাবে বলুন? ও যতবার আসর আসবে ততবার আসর থেকে যাওয়ার সময় আমার পায়ে হাত দিয়ে পেন নাম করে যাবে। আরে এমন আর কি কথা, যা আজ্ঞা হয় তাই করবে ও। তারপর থেকে প্রতিটি দৃশ্যে আসর থেকে বিদায় নেওয়ার সময় সিরাজ এসে বাবুমশাইয়ের পায়ে হাত দিয়ে পেন নাম করে যেতে লাগলো। এইভাবেই সারা রাত ধরে যাত্রা গান গাওয়ার পর সকালবেলায় ছাড়া পেলেন অধিকারী মশাই। তবে হ্যাঁ, চকদিঘির বাবুমশাই জুলুম করে যাত্রার দলকে দূরাত আটকে রাখলেও যাবার সময় কিন্তু অধিকারী মশাইয়ের হাতে পাওনার অতিরিক্ত টাকা তো দিয়েছিলেনই, উপরন্তু সকলকে খাইয়েও ছিলেন দমভর।